বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে বিজয় 1971-এ যে ওটা অর্জিত হয়েছে সেটার 54তম বার্ষিকী আজকে উদযাপন করা হয়েছে। এবং ঐতিহাসিকভাবে একটা জিনিস দেখা যাচ্ছে যে আগে যেমন অন্যান্য দলগুলো যেমন জামাতকে একঘরে রাখা করা হতো, জামাতের জন্য ডিসেম্বর মাস আসলেই যেমন একটা মন খারাপের একটা ব্যাপার স্যাপার থাকতো, যেই গল্পটা প্রচলিত ছিল সেই গল্পের বিপরীতে গিয়ে জামাত আজকে 2025 সালের ডিসেম্বরের 16 তারিখ যে বিজয় উদযাপন করেছে সেটা দিয়ে তারা ইতিহাস রচনা করেছে। ঢাকা শহরে আজকে জামাত যেভাবে বিজয়কে উদযাপন করেছে, যেভাবে ম্যারাথন করেছে, যেভাবে সমাবেশ করেছে, সব দিক বিবেচনায় অথবা তাদের দলে যে মুক্তিযোদ্ধা আমাদের মেজর আখতারুজ্জামান জয়েন করেছে, অথবা তাদের দলে যে গণতান্ত্রিক চর্চাগুলো হয়, অথবা তাদের দলে যে সৎ এবং যোগ্য লোকদের অনেক বেশি রকমের আনাগোনা আছে এবং তারা যে চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, খুন, রাহাজানি এগুলোতে ইনভলভ না, সেই জিনিসটা এখন বাংলাদেশে স্বীকৃত। এখন 24-এর যে গণ আন্দোলন ছিল, 24-এর যে বিপ্লব ছিল, সেই বিপ্লবের যেই বিজয়ী পক্ষ সেটা মনে করা হয় জামাত শিবিরকে মনে করা হয়, এবং জামাত শিবির সেই বিজয়ের খুব বড় একটা পোর্শন তাদের বলে দাবি করে। এবং বাংলাদেশের সমাজে আমরা দেখেছি আন্দোলনে যারা অগ্রগামী ভূমিকা রেখেছিল সেই টুপিওয়ালা, দাড়িওয়ালা, সেই সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খুব বড় একটা অংশ ছিল জামাত শিবিরের। বাংলাদেশের যে কোনো আন্দোলনে, বাংলাদেশের যে কোনো পরিবর্তনে আমরা দেখতে পেয়েছি প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু সরকার গঠন করে সরকারের এলিট হিসাবে যেহেতু সমাজে প্রতিষ্ঠিত, সুতরাং তাদের নেতাকর্মীরা খুব বেশি আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পেরেছে অথবা তারা সফলতা পেয়েছে সেটা বলা যাবে না, কেননা তাদেরকে অলরেডি আমাদের গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা অলরেডি তাদেরকে জানে, তাদের আন্দোলনের প্রক্রিয়া সম্পর্কে জানে, তাদের নেতা নেত্রীদেরকে অলরেডি তারা ট্র্যাকের মধ্যে রেখেছিল। সুতরাং বিএনপি সমগোত্রীয় যারা ছিল তারা 17 বছরে ফাইট করে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি। কিন্তু জামাত শিবিরের যারা ছিল অথবা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে আমাদের গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা অথবা সরকারের যে এজেন্সিগুলো আছে তারা টোপের মধ্য দিয়ে বা ইনফরমেশনের মধ্য দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা, এই কাজটা তারা করতে পারেনি। এবং তারই ফল হিসাবে বাংলাদেশ 36 দিনে 17 বছরের ফ্যাসিজমকে কিন্তু ফেলে দিতে পেরেছিল, এবং যেটা একটা বিপ্লব, সামাজিক বিপ্লব হিসাবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। এখন জামাত শিবিরের যে ঐতিহাসিক বিজয়, সেই বিজয় এবং 71-এ তাদের যে ভূমিকা, এই দুইটাকে নানাজন নানাভাবে ইউজ করার চেষ্টা করে, কিন্তু 2025-এর ডিসেম্বরে এসে জামাতের যে বয়ান, জামাতের যে স্ট্রাকচার, জামাতের যে রাজনীতি, সে রাজনীতিতে 71-এর রাজাকার বা ওই ধরনের বস্তা পচা রাজনীতি খুব বেশি মূল্যায়িত হচ্ছে সেটা বলা যাবে না। যদিও যারা 71 নিয়ে রাজনীতি করেছে, যাদের কারেন্সি হচ্ছে 71, যারা 71-এর চেতনা বিক্রি করেছে সব সময়, বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার পথে না নিয়ে লুটপাট তন্ত্র, রাজত্ব কায়েম করার একটা চেষ্টা করেছে, তাদের কাছে জামাত শিবির এখনও রাজাকার। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তারা বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং অনেক কিছু তারা বলতে পারবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, যুদ্ধে বিজয়ী দল ইতিহাস লিখে। এখন জামাতের ফিলোসফি হয়তো 71-এ ডিফারেন্ট ছিল, সেই ডিফারেন্সটা বিজয় হলে অন্যরকম হতে পারতো। যদি জামাতের পাকিস্তানে যদি বিজয় হতো তখন অন্যরকমভাবে লেখা হতে পারতো। সুতরাং সেই জিনিসটাকে আর আমরা জানি যে আমাদের স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, যারা 71-এর রাজাকার ছিল তারা এখন আর আমাদের সমাজে তেমন করে নাই। মুক্তিযোদ্ধা এবার বাংলাদেশে এখন কয়জন বেঁচে আছে? যদিও আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যার যে লিস্টটা আছে সেই লিস্টটা আওয়ামী লীগ সরকার লাখে লাখে হাজারে হাজারে নতুন নতুন মুক্তিযোদ্ধাকে তাদের তালিকার মধ্যে ইনক্লুড করেছে। সত্যিকার মুক্তিযোদ্ধার সংখ্যা এখন বাংলাদেশে খুব বেশি নাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন কোনো এক সময় কোনো একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে মুক্তিযোদ্ধা কতজন ছিল, 50,000, 55,000 এর বেশি কিন্তু ছিল না। তারাই বাংলাদেশকে স্বাধীন করে ফেলেছিল। 54,000 মুক্তিযোদ্ধা একটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে মুক্ত করেছিল। সুতরাং হাসিনার বিরুদ্ধে যদি বিএনপি নেতাকর্মীরা ঠিকভাবে আন্দোলন করতে পারতো, সংগ্রাম করতে পারতো, নেতৃত্বের মধ্যে যদি সততা থাকতো, নেতৃত্বের মধ্যে যদি সেই ডেডিকেশনটা থাকতো, তাহলে সফলতা অনেক আগে চলে আসতো। সেটাই তারেক রহমান বোঝাতে চেয়েছেন। সুতরাং জামাতের যে পরিবর্তন, জামাতের এই যে
16 ডিসেম্বরে যেই খোলস ছেড়ে বের হয়ে আসা, অথবা ডাকসুতে তাদের যে আধিপত্য, বাংলাদেশের ছাত্র সমাজের মধ্যে যে আধিপত্য, সেটা আমাদেরকে বলে যে বাংলাদেশ আস্তে আস্তে পরিবর্তনের পথে হেঁটে যাচ্ছে। এখন বাংলাদেশ আরও পরিবর্তন হবে যদি বাংলাদেশের দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা হয়। যেমন করে গণতান্ত্রিক চর্চা কোথায় হয়? জামাত শিবিরের মধ্যে আছে। সুতরাং এই গণতান্ত্রিক চর্চাটা আনতে হলে কী করতে হবে? আমাদের যে গণভোটটা সামনে হবে, সেই গণভোটে আমাদেরকে সবাইকে হাঁ ভোটে জয়যুক্ত করাতে হবে, হাঁ ভোটকে জয়যুক্ত করাতে হবে। কারণ হাঁ ভোটের মাধ্যমে আমরা 13টা গঠনমূলক সংস্কার, আমাদের যে সাংবিধানিক সংস্কার, সেগুলোকে আমরা ইনক্লুড করেছে ইউনূস সরকার, এবং সেগুলো বিজয়ী হবে। যদি সেটা বিজয়ী না হয়, তাহলে বাংলাদেশ পরিবারতন্ত্রের মধ্য দিয়ে চলবে। 54 বছরের যে জ্বালাও পড়াও একটা জিনিসের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, একটা চক্রের মধ্যে পড়ে গেছে, যেটা হচ্ছে দরিদ্রের দুষ্ট চক্র। সেই চক্র থেকে বের হতে পারবে না। সুতরাং বাংলাদেশের স্বার্থেই গঠনমূলক যে সংস্কারগুলো আছে গণভোটে, সেগুলোর পক্ষে হাঁ ভোট দিয়ে আমাদের বর্তমান ইউনূস সরকারের যে সংস্কার প্রস্তাবনা, সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে। 54 বছরের যে বস্তা পচা রাজনীতি, সেটাকে না বলতে হবে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।